হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে জীবন শুরু হয়েছে কোথায়? সমুদ্র থেকে। ফার্স্ট এর নাম কি ছিল? প্রোটোভাইরাস। তো এখন লজিক কি দিছে যে সমুদ্র থেকেই কেন? কারণ সমুদ্রতে ফার্স্ট মিনারেল পাওয়া গেছে। ঠিক আছে, সমুদ্রতে ফার্স্ট আমরা কি পাইছি? মিনারেল পাইছি। তো এই মিনারেল তো আমাদের কি কাজ করে? তোমার নিউট্রিশন হিসেবে কাজ করছে। ঠিক আছে। তাছাড়া তোমার এই যে মোস্ট বিভিন্ন প্রাণীর যে সেল, তারপর হচ্ছে রক্ত, ঠিক আছে, এবং হচ্ছে আদার যে লিকুইড, এগুলা কিসের সাথে মিল পাওয়া গেছে? সমুদ্রের মধ্যে যে মিনারেলস পাওয়া যায় তার সাথে মিল পাওয়া গেছে। স্বাভাবিক। আমাদের রক্তের মধ্যে কি থাকে? রক্তের কম্পোজিশন পড়াইছিলাম তোমাদেরকে হার্টের চ্যাপ্টারে, যে একটা সেলুলার পার্ট আর একটা ছিল ফ্লুইড পার্ট, তাই না? তো এই যে ফ্লুইড পার্ট, ফ্লুইডের মধ্যে কি থাকে? প্লাজমা থাকে। প্লাজমার মধ্যে কত পার্সেন্ট পানি বলো? কয় পার্সেন্ট পানি প্লাজমাতে? 55%। এই, পানি পানি, ওয়াটার। 90%। 90%। 95%। 90 থেকে 92%, 90 to 92% হচ্ছে পানি প্লাজমাতে। ঠিক আছে। সো আরো কি কি আছে? ইলেকট্রোলাইট আছে না? পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অনেক ধরনের আয়ন আছে। সো এই যে এগুলা কি তোমার এই সমুদ্রের মধ্যে পাওয়া গেছে, এরকম এই জন্য বলছে আর কি যে এটা সিমিলার। তাছাড়া দেয়ার আর স্টিল সিম্পল অ্যান্ড ইউনিসেলুলার অর্গানিজমস ফাউন্ড ইন সি ওয়াটার, যে খুবই সিম্পল এবং এককোষী, যাদের শরীরে সাধারণত একটা মাত্র কোষ, ইউনিসেলুলার, এগুলা সমুদ্রে পাওয়া যায়। এই জন্য এটা ধরছে যে সমুদ্র হচ্ছে ফার্স্ট জীবন শুরু। এখন বলছে যে কিভাবে হইছে, লাইফটা শুরু হয়েছে কিভাবে? লাইফটা শুরু হয়েছে হচ্ছে নিউক্লিয় প্রোটিন থেকে। নিউক্লিয় প্রোটিন দিয়ে হচ্ছে লাইফটা শুরু হয়েছে। তো নিউক্লিয় প্রোটিন মানে কি? নিউক্লিয় মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বলো তারা না তানজিম, নিউক্লিক অ্যাসিড কি কি আছে? পড়ছো, ডিএনএ চ্যাপ্টারে পড়ছো, বলো। নিউক্লিক অ্যাসিডে ডিএনএ ফুল ফর্ম বলো, তাইলেই পারবা। ডিঅক্সিনাইবোরিক অ্যাসিড। তাইলে নিউক্লিক অ্যাসিড এক্সাম্পল কি একটা? ডিএনএ। আরেকটা এক্সাম্পল বলো। আরএনএ। রাইবোনিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, আরএনএ। নিউক্লিক অ্যাসিড নামের মধ্যে তো আছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এই, তাহলে এই ডিএনএ আরএনএ থেকে কিন্তু লাইফটা শুরু হইলো। তাহলে এই যে ডিএনএ আরএনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড। আর প্রোটিন মানে কি? প্রোটিন মানে তো আমরা সবাই জানি যে প্রোটিন কোত্থেকে বা কি থেকে হয়? এমিনো অ্যাসিড, তাই না? প্রোটিনের বেসিক স্ট্রাকচারটা কি? এমিনো অ্যাসিড। এগুলো ডাইজেশনে পড়াইছি আমি। ডাইজেশনে কি পড়ছি বলো? যে কার্বোহাইড্রেট যে আমরা খাই, ঠিক আছে, ধরো তুমি কি খাইলা? ভাত খাইলা, স্টার্চ আছে এটার মধ্যে। আমরা কি আমাদের শরীর কি স্টার্চ নিবে? কি নিবে বলো তো? গ্লুকোজ লেভেল। গ্লুকোজটা নিবে। সিম্পল ফর্ম হচ্ছে গ্লুকোজ। স্টার্চটা ফার্স্টে গ্লুকোজে কনভার্ট হবে, তারপর গ্লুকোজটা আমাদের শরীর নিবে, তাই না? টাইম লাগবে। সিমিলারলি প্রোটিন যখন খাবা, শরীর প্রোটিন নিবে না, কি নিবে? এমিনো অ্যাসিডটা নিবে। সিমিলারলি ফ্যাট, যখন তুমি মাখন খাইলা ব্রেকফাস্টে, ব্রেডের সাথে মাখন, বাটার বাটার মিক্স করলা, তো বাটারটা শরীর গিয়ে কি হবে? দুইটা জিনিসে কনভার্ট হবে, ফ্যাটি অ্যাসিড আর এটা কি? গ্লিসারল। 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 এগুলো হচ্ছে সিম্পল ফর্ম। তো এই প্রোটিনের সিম্পল ফর্মটা ছিল অ্যামিনো অ্যাসিড। তো এই অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা মিলে তৈরি হইলো হচ্ছে নিউক্লিয় প্রোটিন, যেখান থেকে আমাদের জীবনটা শুরু হইলো, লাইফ প্রডিউস হইলো। ওই যে প্রোটোভাইরাসের কথা যেটা বলতেছিলাম। ঠিক আছে। তো এখানে আরো হাবিজাবি অনেক কিছু লিখছে, যে কি লিখছে যে 260 কোটি বছর আগে, এখানে 260 ক্রোড় হবে, 260 কোটি বছর আগে হচ্ছে ওই যে পৃথিবী যখন গরম ছিল একদম, তাই না, উত্তপ্ত, তো তখন কি ছিল? লার্জ অ্যামাউন্ট অফ গ্যাস ছিল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ওয়াটার ভেপার, এগুলা ছিল, কিন্তু অক্সিজেন ছিল না। তারপর হচ্ছে ভলক্যানিক ইরাপশন হইতো, আগ্নেয় উৎপাত। তারপর আস্তে আস্তে সূর্য থেকে তোমার আল্ট্রাভায়োলেট রে আসা শুরু করলো। ঠিক আছে। তো এই যে আগ্নেয়গিরি, শুকনো সূর্য থেকে আসে হচ্ছে তোমার এই যে আল্ট্রাভায়োলেট রে, সাথে এই যে এই গ্যাসগুলা, এই সবকিছু মিলায় আলটিমেটলি এই অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে, এটা বিজ্ঞানীরা বললো। তো এটাকে একসাথে আমরা বলি হচ্ছে কি? নিউক্লিয় প্রোটিন। এই আস্তে আস্তে নিউক্লিয় প্রোটিন থেকে কি হলো সেটা? রেপ্লিকা শুরু করলো। ওই যে ডিএনএ রেপ্লিকেশন পড়ছো না, একটা থেকে দুইটা ডিএনএ, একটা থেকে কি হইলো পরে দুইটা হইলো, এরকম সে রেপ্লিকেশন শুরু করলো। এটাই হচ্ছে কেমিক্যাল এভলিউশন থিওরি। কেমিক্যালি আমরা ব্যাখ্যা করলাম কিভাবে এভলিউশনটা হইলো। ঠিক আছে। সো প্রশ্ন যদি বলে ডিফাইন, ডিসক্রাইব কেমিক্যাল এভলিউশন, এতক্ষণ ধরে যা বলছি এটা ডিসক্রাইব করবা। এই যে ফার্স্ট, এটার নাম কি? প্রোটোভাইরাস। ঠিক আছে। সে কোত্থেকে আসছে? অবশ্যই নিউক্লিয়ার প্রোটিন থেকে, তাই না? এরপরে প্রোটোভাইরাসের পরে কি আসছে বলো? প্রোটোভাইরাস থেকে প্রোটো নামটা সরে গেছে। তাহলে প্রোটোভাইরাসের পরে আসবে হচ্ছে ভাইরাস। ভাইরাসের পরে তৈরি হয়েছে আমাদের পৃথিবীতে ব্যাকটেরিয়া। এরপরে আসছে হচ্ছে প্রোটোজোয়া।
ঠিক আছে, এরকম সিকোয়েন্সটা। বলো তো হোয়াট ইজ ভাইরাস? কেউ পারবা? যদি বলে হোয়াট ইজ ভাইরাস, কি বলবা? স্যার একটা অ্যাসেলুলার অর্গানিজ অ্যাসেলুলার সাবস্টেন্স হুইচ কন্টেইনস অনলি নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড। ভাইরাস হচ্ছে কি? অকোষীয়। ঠিক আছে, ব্যাকটেরিয়া কিন্তু একটা কোষ আছে, ব্যাকটেরিয়া কিন্তু ইউনিসেলুলার। এই যে ব্যাকটেরিয়া যেটা, এটার শরীরে, সারা শরীরে একটাই কোষ, ইউনিসেলুলার। এই জন্য মানুষের শরীরে কয়টা কোষ বলো? কয় বিলিয়ন? 30 to 40 বিলিয়ন, সরি ট্রিলিয়ন। ওয়ান। 30 to 40 ট্রিলিয়ন সেল আমাদের শরীরে। আমাদের শরীরে 30 থেকে 40 ট্রিলিয়ন কোষ আছে। ব্যাকটেরিয়ার কোষে মাত্র একটা কোষ। আর ভাইরাসের শরীরে কোনো কোষ নাই, এই জন্য এটাকে বলে অ্যাবসেন্ট। এ মানে অ্যাবসেন্ট না, তাহলে এ সেলুলার। ঠিক আছে। তো ভাইরাসে কি আছে স্যার? কোনো কোষ নাই, তাহলে আছেটা কি? আছে হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, আইদার ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে, এগুলা থাকে। আর কিছু প্রোটিন থাকে। ঠিক আছে। তো সে লিভিংও না, নন লিভিংও না। দেখো, ইটস এ স্টেট বিটুইন দ্য লিভিং এন্ড নন লিভিং, মানে মাঝামাঝি। জীবন্ত অবস্থার মাঝামাঝি, আবার মরণের মাঝামাঝি, এরকম। সে কখন লিভিং হয়? একটা হোস্ট সেল পাইলে, তাই না? একটা হোস্ট সেল যখন সে পাবে, ধরো একটা মানুষের শরীর সে পাইছে, তখন সে জীবিত হয়ে যাবে। আর যখন মানুষের শরীর নাই, জীবজন্তু নাই, প্রাণ নাই, যেখানে জীব নাই, সেখানে সে মরার মতো থাকবে। ঠিক আছে। তো এই জন্য বারবার চেঞ্জ হচ্ছে। একবার সে নন লিভিং থাকতেছে, আবার যখন একটা হোস্ট সেল পাচ্ছে, ধরো একটা মানুষের এই যে নাক থেকে শুরু করে লাংস একটা জায়গা পাইলো, সে সুন্দর মতো এখানে ঢুকে গেল, তখন সে আবার লিভিং হয়ে যাবে। এই জন্য বলছে ভাইরাস ইজ স্টেট বিটুইন লিভিং এন্ড নন লিভিং। এবং ব্যাকটেরিয়া নিয়ে আমরা বলছিলাম কি, ইউনিসেলুলার, একটা কোষ। এবং তাদের নিউক্লিয়াসে কিন্তু সুন্দর, মানে অগুছালো নিউক্লিয়াসটা, পরিণত না, এবং হচ্ছে এটা সাজানো না। এই জন্য ওদেরকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক। প্রো মানে হচ্ছে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মানে আদি নিউক্লিয়াস। ঠিক আছে। সো ব্যাকটেরিয়ার দুইটা বৈশিষ্ট্য কি? এক হচ্ছে তাদের শরীরে একটাই কোষ, তাহলে বলবা ইউনিসেলুলার। দুই নাম্বার বলবা হচ্ছে ওরা আদি কোষী, প্রোক্যারিওটিক সেল। ঠিক আছে, লেখা আছে এখানে প্রোক্যারিওটিক সেল। তো সিকোয়েন্সটা আমরা পড়লাম, ফার্স্টে প্রোটোভাইরাস, তারপরে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, তারপরে প্রোটোজোয়া। ঠিক আছে, গেল। এখন আসা হচ্ছে ডারউইনের থিওরি, থিওরি অফ ডারউইনিজম। আরেকটা আছে থিওরি অফ নন ডারউইনিজম। ডারউইনের মতবাদ বাদে কি আছে? তো ডারউইন কে ছিল? একজন ব্রিটিশ ইংল্যান্ডের ন্যাচারালিস্ট ছিলেন। ওনার জন্ম কোথায়? দেখো, শ্রুসবেরি, ইংল্যান্ড। শ্রুসবেরি, ইংল্যান্ডে। তো তিনি সমুদ্র যাত্রায় ছিলেন। ভয়েজ, ভয়েজ মানে কি? সমুদ্র যাত্রা। তো শিপে দিয়ে যাওয়ার টাইমে একটা আইল্যান্ড ছিল, গ্যালাপাগোস। গ্যালাপাগোস আইল্যান্ড। ওইখানে তিনি অনেক ধরনের কি দেখলেন? প্রাণী দেখলেন, উদ্ভিদ দেখলেন, ডাইভার্সিটি দেখছেন উনি। ঠিক আছে। উনি ইংল্যান্ডে শহরে থাকতে যেরকম দেখছে, ওইখানে গিয়ে দেখে যে অনেক ধরনের প্রাণী বাস করে, অনেক ধরনের উদ্ভিদ বাস করে। তো ওইটা নিয়ে উনি কি করলেন, একটা বই লিখছেন। নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। খুবই ইম্পর্টেন্ট বইটার নাম। ঠিক আছে, বইটার নাম ইম্পর্টেন্ট কিন্তু। যে ডারউইনের বইটার নাম কি? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এখন আসো, ন্যাচারাল সিলেকশন নিয়ে আমাদের জানতে হবে যে ন্যাচারাল সিলেকশনটা কি। প্রাকৃতিক নির্বাচন যেটা, জিনিসটা কি আসলে? প্রাকৃতিক নির্বাচন হচ্ছে প্রকৃতি তোমাকে নির্বাচন করবে যে তুমি কি বেঁচে থাকবা নাকি মারা যাবা। মানে তুমি কি সার্ভাইভ করবা নাকি মারা যাবা, এটা প্রকৃতি তোমাকে ডিসাইড করে দিবে। ঠিক আছে, এটা বলে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। লেখো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ঠিক আছে। এই জিনিসটার ব্যাখ্যা কিন্তু ডারউইন দিছে। এখন আমরা পড়বো সার্ভাইভাল অফ ফিটেস্ট জিনিসটা কি। এটা কিন্তু পরীক্ষায় আসে 2 মার্কের, যে ডেসক্রাইব সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই চ্যাপ্টারে যদি 2 মার্কের প্রশ্ন আসে, দেখবা এটা কমন। ডেসক্রাইব সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তেমন ব্যাখ্যা করতে হবে, সুন্দর মতো ব্যাখ্যা করবা। তো ফার্স্টে আসো, ডারউইনের কয়েকটা থিওরি দিছে, প্রায় 6-7টা থিওরি। আমরা একটা একটা করে পড়ি। এখানে আবার কি লিখছে? আচ্ছা, এখানে বলছে যে ডারউইন এভলিউশনের ফাউন্ডার না, উনি জাস্ট একটা থিওরি দিছে। ওই যে বইটা যে লিখছে, একটা থিওরি দিছে। এবং উনি যেরকম ন্যাচারাল সিলেকশনের নিয়ে একটা বই লিখছে, এরকম সিমিলারলি অ্যালফ্রেড রাসেল ওয়েলেস, একজন ব্রিটিশ ন্যাচারালিস্ট, উনিও সেম ন্যাচারাল সিলেকশন দিয়ে কি করছে, ব্যাখ্যা করছে। এটাই বলছে এখানে। আচ্ছা, এখন আসো ডারউইনের থিওরি।
এক নাম্বার থিওরি কি বলছে যে ইনক্রিজ অফ জেনারেশন ইন এক্সেসিভ রেট, মানে হচ্ছে আমাদের আশপাশে প্রাণী উদ্ভিদ অনেক র্যাপিড রেটে বাড়তেছে, মানে সংখ্যা বাড়তেছে, পপুলেশন বাড়তেছে। দুই নাম্বার বলছে লিমিটেড ফুড এন্ড শেল্টার। দেখছো, এক নাম্বারের অপোজিট হয়ে গেছে, যে মানে প্রাণী বাড়তেছে ঠিকই, কিন্তু খাবার বাড়তেছে না, শেল্টার বাড়তেছে না, লিমিটেড। আসল জিনিস কিন্তু লিমিটেড, ফুড এবং শেল্টার লিমিটেড। তিন নাম্বার হচ্ছে দেখো স্ট্রাগল ফর সার্ভাইভাল, স্বাভাবিক। ধরো একটা জায়গায় কি হলো, খাবার নাই, ঠিক আছে, বন্যা হয়েছে, বন্যা। তো এই যে বন্যা হয়েছে, খাবার দাবার নাই অনেকদিন ধরে, বা হচ্ছে বন্যা না, ধরো এটা কি বলবো, দুর্ভিক্ষ হয়েছে, এটা পারফেক্ট এক্সাম্পল, দুর্ভিক্ষ, ফেমিন। এখন দুর্ভিক্ষতে তো মানুষ তো ঠিকই আগের মতোই আছে, কিন্তু খাবারটা নাই। তখন কি হবে? স্ট্রাগল শুরু হয়ে যাবে, কেউ কাউকে তখন চিনবে না, আগে খাবার, তাই না? এই যে স্ট্রাগলটা, এটাই হচ্ছে স্ট্রাগল ফর সার্ভাইভাল। এই মারামারির মধ্যে যারা জিততে পারবে এরাই বেঁচে থাকবে, ন্যাচারাল সিলেকশনে তারা হয়ে গেল সিলেক্টেড। আর যারা মারা গেল, বাঁচতে পারলো না, এরা কি হয়ে গেল? এক্সটিংক্ট হয়ে গেল, এক্সটিংশন। এক্সটিংক্ট মানে কি? এক্সটিংক্ট মানে হচ্ছে, বাংলা কি বলো তো? বিলুপ্তি, বিলুপ্তি বিলুপ্তি, বা ভেরি গুড। লোপ। হ্যাঁ হ্যাঁ, বিলুপ্তি পাওয়া, এক্সটিংশন। তারা এক্সটিংক্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এই তিনটা তো বুঝছি, এই তিনটা সিরিয়াল। তো একটু আমরা ব্যাখ্যাতে যাই, যে জেনারেশন বাড়তেছে, যে এখানে কয়েকটা সংখ্যা দিছে আর কি, ঠিক আছে, যে একটা মাস্টার্ড প্ল্যান্ট, একটা সরিষার কতটুক সিড দেয় দেখো, 7,30,000 সিড দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে একটা ফিমেল সেমন ফিশ, এটা স্যালমন না, হ্যাঁ, এল এর উচ্চারণ কিন্তু হয় না, সেমন। এই সেমন ফিশ ও কতটা ডিম পারে দেখো, 30 মিলিয়ন ডিম পারে একটা ব্রিডিং সিজনে, এবং সেমন ফিশের ডিম কিন্তু মোস্ট কস্টলি, ঠিক আছে, মোস্ট কস্টলি সেমন মাছের ফিশ। এটা আমরা এফোর্ড করতে পারবো না, এগুলো হচ্ছে যারা একদম বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার, ওরা এগুলা দিয়ে ব্রেকফাস্ট করে, কেভিয়ার খায়। কেভিয়ার শুনছো না নামটা? কেভিয়ার জেলি, কেভিয়ার, সেমন মাছের ডিম, কেভিয়ার, ঠিক আছে। এগুলা যারা বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার ওরা খায়, ঠিক আছে, আমাদের জন্য না। ব্রিডিং সিজন মানে? ব্রিডিং সিজন মানে কি? ব্রিডিং সিজন মানে হচ্ছে যেই সিজনে ওরা ডিম পারে, ঠিক আছে, যেই প্রজননের যে সময়টা, সেটা বলে ব্রিডিং সিজন। এই যে বলে না যে এই সময় জাটকা মাছ তোলা নিষেধ, বলে না বাংলাদেশে, তো শুনছো না, যে জাটকা মাছ ধরা নিষিদ্ধ একটা নির্দিষ্ট টাইমে, কেন? যাতে জাটকা গুলা বড় হয়, তাই না? এই ছোট 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 ইলিশ? মাছ, হ্যাঁ, ছোট ইলিশ গুলো তো বড় হইতে হবে। তো এই যে ছোট ইলিশ গুলো আসছে থেকে, ডিম থেকে। তো ওই যে হুম। ডিমের টাইমে তোমার যে টাইমটা মানে হচ্ছে যখন কপিউলেশন হয়, মানুষ যেরকম হচ্ছে বাবা এবং মা আছে, মাছের ক্ষেত্রে তো সেম, ডিমগুলো আসছে থেকে ফার্টিলাইজেশন থেকে। তার মানে একটা মেল ফিশ একটা ফিমেল ফিশের সাথে কি করবে, কপিউলেশন করবে, ঠিক আছে না, ইন্টিমেট হবে। তো এই যে তখন ফার্টিলাইজড হবে, তখন ডিম হবে। তো এইটা হচ্ছে ব্রিডিং সিজন, বুঝছো এখন? মানে সোজা কথা, কপিউলেশনের টাইম, ব্রিডিং এর টাইম। তারপর হচ্ছে হাতির সংখ্যা এখানে বলছে 1,90,000 বলছে। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো এক্সট্রা ইনফরমেশন, সাধারণ জ্ঞানের জন্য একটু পড়ে রাখলা। তো এই যে স্ট্রাগলটা, ঠিক আছে, মারামারিটা, এটা তিন ধরনের। এক নাম্বার দেখো ইন্টার স্পেসিফিক, ওই যে ইন্টার হাউস কম্পিটিশন মনে করো, একটা হচ্ছে ইন্টার হাউস, তোমার 3 হাউসের মধ্যে মারামারি করবা। দুই নাম্বার হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক, ইন্ট্রা মানে এক হাউসের মধ্যে মারামারি করবা, তোমরা যে এক হাউসে 20 জন থাকো, ওই 20 জনের মধ্যে কম্পিটিশন। আর তিন নাম্বার হচ্ছে স্ট্রাগল উইথ এনভায়রনমেন্ট, পরিবেশের সাথে, ঠিক আছে। ধরো আজ তো কলেজ, কলেজ ভার্সেস স্টাফ, কলেজ ভার্সেস টিচার, এরকম। বুঝা গেছে মারামারিটা? তো বলছে ইন্টার স্পেসিফিক মানে হচ্ছে একটা স্পিসিসের সাথে আরেকটা স্পিসিসের মারামারি। যেমন ফ্রগ কি খায়? একটা পোকামাকড় খায়, ইনসেক্ট খায়। আবার এই ফ্রগটারে কে খাইতেছে? স্নেক খাইতেছে। তাহলে শুরু হইলো ইনসেক্ট দিয়ে, ইনসেক্ট রে খাচ্ছে ফ্রগ। ওই যে ছোটবেলায় পড়ছিলা খাদ্য শৃঙ্খল, ওইটাই। ফ্রগকে খায় হচ্ছে স্নেক, ঠিক আছে। পিকক ইটস বোথ স্নেক এন্ড ফ্রগ। তাহলে এই ফ্রগ আর স্নেক, এই দুইটারই খাইতেছে হচ্ছে একটা ময়ূর, পিকক। দাস অনলি ডিউ টু ফিজিক্যাল নিডস, হাঙ্গারের কারণে একটা ক্রুয়েল রিলেশনশিপ হয় সবার মধ্যে, ঠিক আছে। এবং যে খায় তাকে আমরা বলি হচ্ছে কনজিউমার, যে কনজিউম করলো, সে খাইলো। তাইলে ইনসেক্ট আলাদা একটা জিনিস, ফ্রগ আলাদা একটা স্পিসিস, সাপ আলাদা একটা জিনিস, তাহলে দুইটা স্পিসিসের মধ্যে মারামারি হইলো, তাই না? যেমন হচ্ছে দেখো, এই ফ্রগটাকে কারা কারা খাচ্ছে? স্নেকও খাইতেছে, পিককও খাইতেছে। তার মানে ফ্রগ নিয়ে মারামারি করবে হচ্ছে স্নেক আর পিকক,
এটা হচ্ছে ইন্টারস্পেসিফিক স্ট্রাগল। এখন আসা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল। একই স্পিসিসের মধ্যে মারামারি, ধরো ইনসেক্টের সংখ্যা তুমি কি করলা, কমাই দিলা, ঠিক আছে, বনের মধ্যে ইনসেক্ট কমে গেছে, তাইলে এখন ফ্রগ আছে, মনে করো 100 জন ফ্রগ আছে, 100টা ফ্রগ, ইনসেক্ট আছে 70টা, কথার কথা। তাহলে সবাই কি ইনসেক্ট পাবে বলো? সব ফ্রগ কি ইনসেক্ট শিকার করতে পারবে? পারবে না, তাই না? কারণ ব্যাঙ আছে 100টা, ইনসেক্ট আছে 70টা। তো এই যে নিজেদের মধ্যে একটা মারামারি লাগবে যে কে আগে ইনসেক্ট খাইতে পারবে, কে কয়টা ইনসেক্ট খাইতে পারবে। তো যারা খেয়ে বেঁচে থাকতে পারবে ওরা সার্ভাইভ করলো, আর যারা খাবার পাইলো না এরা আস্তে আস্তে মারা যাবে, এরা এক্সটিংশন হয়ে যাবে। এটাই বলছে, ঠিক আছে। এই যে এখানে বলছে যে দেখো, যে হার্বিভোরাস এনিমেল, হার্বিভোরাস মানে কি, যারা ঘাস লতা পাতা খায়, হার্বস মানে ঘাস, তো হার্বিভোরাস মানে যে তৃণভোজী। তো এটার সংখ্যা যদি তুমি বাড়ায় দাও, খাবার তো লিমিটেড খাবার, তাহলে ওদের মধ্যে কি করবে, স্ট্রাগলটা বেড়ে যাবে। আবার যারা কার্নিভোরাস আছে, কার্নিভোরাস মানে কি, মাংসাশী, যেমন ধরো হচ্ছে এই যে বাঘ, তো বনের মধ্যে বাঘ বাড়াই দিলা কিন্তু হরিণ বাড়াইলা না, তাহলে বাঘের মধ্যে একটা মারামারি হবে, যে হরিণ তো লিমিটেড, তাহলে কে হরিণ শিকার করে খেয়ে বেঁচে থাকতে পারবে, একটা মারামারি লাগবে। তো এটাই হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক। আর স্ট্রাগল উইথ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট তোমার কি করে, এনভায়রনমেন্ট হচ্ছে তোমার ফ্লাড, বন্যা, খরা যা আছে, এগুলোর সাথে তুমি যখন ফাইট করবা, বেঁচে থাকতে পারবে প্রাণীগুলা। এটাই হচ্ছে স্ট্রাগল উইথ দ্য এনভায়রনমেন্ট। কি কি আছে ডিজিজ, ক্যালামিটিস গুলা, ফ্লাড, ড্রট মানে খরা, সাইক্লোন, টর্নেডো, আর্থকোয়েক, ভলকানো ইরাপশন, এগুলো। 4 নাম্বার হচ্ছে আমরা তিনটা পড়ছিলাম তাই না তখন ধরে। 1 নাম্বার পড়ছি হচ্ছে জেনারেশন বাড়তেছে, 2 নাম্বার হচ্ছে খাবার বাড়তেছে না, 3 নাম্বার হচ্ছে মারামারি করতেছে। 4 নাম্বার বলছে যে ভেরিয়েশন, ঠিক আছে, এই যে একটু আগে আমরা মিউটেশন করছি, তাই না? এই ভেরিয়েশনের মধ্যে মিউটেশন হয়, জিন মিউটেশন হয়। এই জিন মিউটেশনের মধ্যেও কিছু কিছু প্রাণী মারা যাবে, কিছু কিছু প্রাণী বেঁচে থাকবে, স্বাভাবিক। একটা সুস্থ মানুষ হইলো আর পাশে একটা থ্যালাসেমিয়ার রুগী, কে বাঁচবে? অবশ্যই সুস্থ মানুষটা বাঁচবে, আর থ্যালাসেমিয়া মানুষটা মারা যাবে যদি তার রক্ত না দেয় রেগুলার। ঠিক আছে, সো ভেরিয়েশন একটা পড়লাম বা মিউটেশন আমরা পড়লাম। 5 নাম্বার হচ্ছে ন্যাচারাল সিলেকশন, এটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে যারা এই কম্পিটিশনের মধ্যে অ্যাডভান্টেজ পাবে, এই যে হু এনজয়স মোর অ্যাডভান্টেজ, যে সুবিধা পাচ্ছে কম্পিটিশনের মধ্যে, সে, দিস ইজ কল্ড ন্যাচারাল সিলেকশন। তো কিভাবে সুবিধা পাবে? অ্যাডাপ্টেশনের মাধ্যমে, খাপ খাওয়ানোর মাধ্যমে, পরিবেশের সাথে খাপ খাওয়ানো। যেমন দেখো, এখানে মাটির কালারটা কি, হলুদ। তো এখানে যেই সিড গুলা হলুদ, এগুলা একদম মাটির সাথে মিশে গেছে, এগুলাকে সহজে আইডেন্টিফাই করা যায় না। বাট যেগুলো একদম সবুজ হয়ে আছে, এগুলো সহজে আইডেন্টিফাইয়েবল। এই জন্য পাখিটা কি করলো, সবুজটাকে তুলে নিয়ে গেছে, ঠিক আছে। যে দা ক্রোনোলজিক্যাল পিকচার অফ স্ট্রাগল ফর সার্ভাইভাল বিটুইন টু লিভিং অর্গানিজমস, একটা সবুজ একটা হলুদ। গ্রিন বিটলস কুড নট অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, এই সবুজটা এনভায়রনমেন্ট এই হলুদের সাথে ম্যাচ করতে পারলো না। এন্ড ওয়ার ইজিলি মার্কড, এবং সহজে আইডেন্টিফাই করা গেল। এন্ড লেটার অন কনজিউমড বাই বার্ডস, পরে পাখি এটা চিনে খেয়ে ফেলছে। আর হলুদ গুলা দেখো মাটির সাথে মিশে গেছে কালারটা, এই জন্য পাখিটার চিনে নাই যে এটা তার খাবার। এটারই বলে হচ্ছে কি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, পরিবেশের সাথে খাপ খাওয়ানো। এ আবার একই জিনিস লিখছে, যে হচ্ছে যারা কম্পিটিশনে তোমার অ্যাডাপ্টেশন করতে পারলো, এরাই রিপ্রোডিউস করলো, মানে নেক্সট জেনারেশন তোমার অফস্প্রিং তৈরি করতে পারবে। আর যারা অ্যাডজাস্ট করতে পারলো না, দে গ্রাজুয়ালি বিকাম এক্সটিংক্ট, তারা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এবং যারা এই রিপ্রোডিউস করলো, অ্যাডাপ্ট করতে পারলো, ওদেরকে আমরা বলবো হচ্ছে ফিটেস্ট। এবং দিস ইজ কল্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ঠিক আছে। এটা আসবে পরীক্ষায় 2 মার্কের। নেক্সট 6 নাম্বার বৈশিষ্ট্য বলছে অরিজিন অফ নিউ স্পিসিস। স্বাভাবিক, নতুন জেনারেশন জন্ম দিবে, মানুষ থেকে হয়, প্রাণী, সব প্রাণী তো নেক্সট জেনারেশন জন্ম দিচ্ছে। তো এই যে নিউ জেনারেশন বা নিউ স্পিসিস, এটা কিভাবে হয়? 3 ভাবে হয়। 1 নাম্বার হচ্ছে তুমি অরিজিনাল স্পিসিস থেকে আলাদা হয়ে যাবে, আইসোলেট হয়ে যাবে একদম। 2 নাম্বার হচ্ছে হাইব্রিড হবে, যেমন এই যে গরুর মধ্যে হাইব্রিড হয় না, দেখো না, ধরো আহ গরুর ফার্ম, যেগুলা গরুর ফার্মে দেখবা অনেক হাইব্রিড গরু পাওয়া যায়, ঠিক আছে, যে এই গরু আর হচ্ছে এই গরু, এই দুইটার মধ্যে যখন ক্রস হয়েছে তখন এই গরুটা জন্ম নিছে। সো ওদের হাইব্রিডাইজেশনটা হয় হচ্ছে
যাদের মিল্ক সিক্রেশন বা মিল্ক প্রোডাকশন রেটটা অনেক বেশি, কারণ গরুর ফার্ম দিছো, তাই না? ওদের মেইন কাজটা কি? তোমাকে মাসে মাসে বা হচ্ছে এই এত মাস পর পর তোমার বেশি বেশি দুধ দিতে হবে যাতে তুমি প্রফিট করতে পারো। ঠিক আছে? সো হাইব্রিডাইজেশন, এক প্রজাতির সাথে আরেক প্রজাতিকে তুমি ক্রস করবা, ক্রস করে হাইব্রিড করলা। আর 3 নাম্বার হচ্ছে কি? অ্যাক্সিডেন্টাল ইনক্রিজ অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে পলিগেমি। কখন হয়? সেল ডিভিশনের টাইমে। সেল ডিভিশন যখন হয় তখন, সেল ডিভিশন আছে তোমাদের বিজ্ঞান বইয়ে? সেল জি ডিভিশন ভাইয়া। আছে। আছে তো, হ্যাঁ। মাইটোসিস, চ্যাপ্টারটিতে আছে। হ্যাঁ। আচ্ছা, তো চ্যাপ্টার 3, হ্যাঁ, মাইটোসিস মায়োসিস এগুলো পড়ছো। তো ওই যে মাইটোসিস যখন হয় তখন একটা পার্ট আছে দেখবা, ইন্টারফেস। ঠিক আছে? ইন্টারফেস, রেস্টিং টাইম। এই রেস্টিং টাইমে তোমার ডিএনএ রেপ্লিকেট হয়। ডিএনএ রেপ্লিকেট হয় একটা ডিএনএ থেকে। ওই যে ডিএনএ পড়ছো না একটু আগে, ডিএনএ একটা থেকে দুইটা হয় যে, এটা কখন হয়? এটাই ইন্টারফেসের টাইমে হবে। সেল ডিভিশনের যখন রেস্ট নেয় তখন ওই টাইমটাতে হয়। তো এই যে ইন্টারফেসে যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন কি হয়? মাঝে মাঝে ক্রোমোজোম সংখ্যা অ্যাবনর্মালিটি দেখা যায়, পলিগ্যামি। ওই যে একটু গতদিন একজন প্রশ্ন করছিল যে ভাই, হিজড়া হিজড়া কেমনে হয় একটু দেখান। ঠিক আছে? তো এই হিজড়ার মধ্যে কিন্তু অনেক টাইপস আছে। ঠিক আছে? একটা হিজড়া হচ্ছে তোমার 44 XXY। তো কয়টা হইলো দেখো তো ক্রোমোজোম, বলো। 47। 47। 47টা হয়ে গেছে, বাট থাকার কথা 46, একটা বেড়ে গেছে না? আবার ক্রোমোজোম কম হইতে পারে, 44 + XO। ও মানে জিরো, এখানে এক্সও নাই ওয়াইও নাই, ও মানে জিরো, তাহলে কয়টা হইলো? 46টা। সরি, 45টা। সরি, 45টা, হ্যাঁ 45টা। তাহলে 47 পদ এগুলো গ্যাপ নর্মাল নাম্বার না? অ্যাবনর্মাল নাম্বার, তখন এগুলো হিজড়া হয়ে যায়। ঠিক আছে? হিজড়া টাইপস, হিজড়া অনেক ধরনের আছে, দুইটা টাইপস, ক্লাইনফিল্টার সিনড্রোম আছে, তারপর হচ্ছে তোমার ট্রাইজোমি, এগুলা। তো এখানে বলছে যে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যাবে অ্যাক্সিডেন্টালি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমার কি হইলো, নিউ ভ্যারাইটিস জন্ম নিল। ঠিক আছে? তো 1 নাম্বার হচ্ছে আইসোলেট হয়ে গেল আলাদাভাবে। 2 নাম্বার হচ্ছে ডিফারেন্ট, দুইটা স্পিসিস, দুই ধরনের স্পিসিস আসবে, দুই ধরনের স্পিসিস একসাথে ক্রস করবে, ক্রস করে হাইব্রিড হলো। আর 3 নাম্বার হচ্ছে এক্সিডেন্টাল ইনক্রিজ অফ ক্রোমোজোম। ঠিক আছে? এইভাবে হচ্ছে ভ্যারাইটি বাড়তে পারে। নেক্সট বলছে হচ্ছে যে কন্ডিশনস ফর ন্যাচারাল সিলেকশন। এখানে দুইটা শব্দ বলছে। 1 নাম্বার হচ্ছে ম্যাক্রো এভলিউশন, আর একটা হচ্ছে মাইক্রো এভলিউশন। তো আমরা এক পড়ছিলাম না যে এলিলের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে, যে মডার্ন ডেফিনেশন অফ এভলিউশন। ওইটাতে আমরা কি পড়ছিলাম? যে এলিলের ফ্রিকোয়েন্সি কয়বার চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে এভলিউশন। তো এটারই আমরা বলবো হচ্ছে আরেক নাম মাইক্রো এভলিউশন। এটার আরেক নাম হচ্ছে মাইক্রো এভলিউশন। আর যখন এলিলের ফ্রিকোয়েন্সি ছাড়া অন্যভাবে অন্যভাবে তুমি ডেসক্রাইব করবা যে হচ্ছে এই প্রসেসের মাধ্যমে একটা নতুন জেনারেশন হচ্ছে বা নতুন ইভলভ হচ্ছে, এটার আমরা বলবো হচ্ছে ম্যাক্রো এভলিউশন। ঠিক আছে? সো ব্যাখ্যাটার উপর ডিপেন্ড করতেছে তুমি কিভাবে ব্যাখ্যা করতেছো। তুমি যদি বলো যে এলএল এর ফ্রিকোয়েন্সির উপর, তাহলে সেটা হবে মাইক্রো এভলিউশন। আর যদি বলো যে না, এলএল এর ফ্রিকোয়েন্সি না, অন্যভাবে নর্মালি পরিবেশের সাথে খাপ খাওয়ানোর পর একটা সিম্পল অর্গানিজম একটা কমপ্লেক্স অর্গানিজমে যাচ্ছে, নতুন বৈশিষ্ট্য হচ্ছে, ডেভেলপড হচ্ছে, এই জিনিসগুলাই হচ্ছে ম্যাক্রো এভলিউশন। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে ন্যাচারাল সিলেকশনের কন্ডিশন গুলা কি কি। ঠিক আছে? কন্ডিশন হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে ভেরিয়েশন, 2 নাম্বার সিলেকশন, 3 নাম্বার হেরিডিটি। স্বাভাবিক। ফার্স্টে ভেরিয়েশন থাকবে, পরিবেশের মধ্যে অনেক ধরনের প্রাণী থাকবে। তারপর 2 নাম্বার হচ্ছে কি থাকবে? সিলেকশন হবে, যে কারা ফিট, কারা আনফিট, এই পরিবেশের সাথে খাপ খাইতে পারবে কিনা। এবং 3 নাম্বার হচ্ছে যারা বেঁচে ছিল ওরা নেক্সট জেনারেশনে যাবে। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা যা পড়ছি এটারই সামারি করে 3 ভাগে ভাগ করছে। যে ফার্স্টে কি? ভেরিয়েশন, সব ধরনের প্রাণী আছে। এখন কি হয়ে গেল? খাবার নাই, খাবার কমাই দিছো, তাহলে এখন কি হবে? সিলেকশন হবে, যে এরা এরা বেঁচে থাকবে, এরা ফিট, এরা হচ্ছে খাবার শিকার করতে পারবে। ধরো অনেকগুলা বাঘ ছিল, 100টা বাঘ। হরিণ তুমি 100টা ছিল, এখন তুমি হরিণ দিয়ে দিছো 10টা। তো এখন 100টা বাঘ কি করবে? 10টা হরিণ রে খাইতে হবে, তাই না? So, যে হরিণ রে শিকার করতে পারবে সে ফিট, তো সে হইলো ফিট। আর যে খাইতে পারলো না সে হচ্ছে আনফিট। এই, তারপর হচ্ছে বেঁচে থাকলো, মনে করো হচ্ছে 100টার মধ্যে কয়টা বাঁচবে? 10টা হরিণ খেয়ে ধরো 20টা বাঘ বাঁচলো, 20টা।
এই 20টা যে বেঁচে আছে, বাকি 80টা তো নাই, 80টা তো এক্সটিংক্ট হয়ে গেছে, ওদের জীবন ওইখানেই শেষ। এই 20টা থেকে নেক্সটে কি হবে? আবার ব্রিডিং হবে, এই 20টার মধ্যে ব্রিডিং ব্রিডিং হবে, ক্রসিং হবে, ক্রসিং বা ব্রিডিং হয়ে নেক্সট হেরিডিটি হয়ে নেক্সট জেনারেশন যাবে, এই, আর কিছু না। ঠিক আছে, এই কন্ডিশন গুলো তো ডারউইনই দিছে, তাই না? আমরা তখন ডারউইন পড়তেছি। এই হচ্ছে ডারউইন নিয়ে আলোচনা। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি ডারউইন কি কি বলছে। জাস্ট টাইটেলটা আরেকবার বলি। এক নম্বরে উনি বলছে জেনারেশন খুব গ্রোথ গ্রোথ বেশি, বাড়তেছে, সংখ্যায় বেশি বাড়তেছে, কিন্তু ফুড বাড়তেছে না, খাবার এবং শেল্টার বাড়তেছে না। এই জন্য কি হচ্ছে? স্ট্রাগল হচ্ছে। স্ট্রাগল কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে অনেকগুলা স্পিসিসের মধ্যে, তাহলে ইন্টার স্পেসিফিক। একটা স্পিসিসের মধ্যে, তাহলে ইন্ট্রা স্পেসিফিক। আর 3 নাম্বার হচ্ছে পরিবেশের সাথে, তাহলে স্ট্রাগল উইথ এনভায়রনমেন্ট। 4 নাম্বার হচ্ছে কি বলছিলাম, যে ভেরিয়েশন হয়। কিভাবে হয়? ভেরিয়েশন হয় মিউটেশনের মাধ্যমে হইতে পারে, বা অন্যান্য মাধ্যমে ভেরিয়েশন হলো। তারপর হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তারপর হচ্ছে আমরা বলছিলাম যে কিভাবে নতুন স্পিসিস অরিজিন হয়, আইসোলেশন, হাইব্রিডাইজেশন, আর হচ্ছে পলিগেমি। এবং লাস্টে আমরা পড়ছি হচ্ছে কন্ডিশন 3টা: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, ভেরিয়েশন, সিলেকশন, হেরিডিটি। ঠিক আছে, এখন আসো হচ্ছে নন ডারউইন, যারা মানে ডারউইন ছাড়া আর কি কি মতবাদ আছে এভলিউশনের। যদিও ডারউইন বলছে যে মিউটেশনের মাধ্যমে ভেরিয়েশন আসে, বাট তবুও এখানে দেখো মিউটেশনটা আলাদা করে লিখছে, যে উইদাউট এনি এইড অফ সিলেকশন, সিলেকশন ছাড়া হুট করে মিউটেশন হয়ে গেল, তখন নতুন একটা অফস্প্রিং বা বৈশিষ্ট্য জন্ম নেবে, তাই না? যেমন হচ্ছে এই যে জেনেটিক হেরিডিটি, জেনেটিক যে ডিজিজ গুলা, বা হচ্ছে অনেক ধরনের ডিজিজ থাকে দেখবা, খুবই রেয়ার ডিজিজ, 1 ইন এ মিলিয়ন। ঠিক আছে, 1 লক্ষ মানুষের মধ্যে একজনের হয়। তো এগুলা কেন হয়? এগুলা অ্যাক্সিডেন্ট, সোজা কথা অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এগুলা মিউটেশনের মাধ্যমে। আর আরেকটা বলছে কি? মাইগ্রেশন। মাইগ্রেশন হচ্ছে মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ঠিক আছে, ধরো একটা পাখি, ঠিক আছে, অতিথি পাখি আছে না, অতিথি পাখি। সেই অতিথি পাখি কোত্থেকে আসবে? সাইবেরিয়া বা অন্যান্য দেশ থেকে আসে। এসে মনে করো বাংলাদেশে এসে অন্য একটা পাখির সাথে কি করলো? ব্রিডিং সিজনের টাইমে কপুলেশন করলো। তো কপুলেশন হওয়ার পরে কি হবে? নতুন একটা প্রজাতি আসবে, নতুন একটা স্পিসিস আসবে। তো এই যে নতুন একটা স্পিসিস আসলো, এটা কি বাংলাদেশের কথা ছিল? ছিল না। পাখিটা তো সাইবেরিয়ার। তো এই যে সাইবেরিয়ার পাখি এখানে বাংলাদেশে এসে যে নতুন একটা স্পিসিস দিয়ে গেল, এটা কিভাবে হয়েছে? মাইগ্রেশনের কারণে। মাইগ্রেশন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মাইগ্রেট করা। ঠিক আছে, সো নন ডারউইনের অনুসারে দুইটা থিওরি দিছে, একটা হচ্ছে মিউটেশন আর একটা হচ্ছে মাইগ্রেশন। দুইটা এম দিয়ে মনে রাখবা। নেক্সট হচ্ছে এভিডেন্স অফ বায়োলজিক্যাল এভলিউশন। এই যে এভলিউশন হয়েছে, প্রমাণ কি? কি কি দেখে তুমি চিনবা? চিনবা হচ্ছে 1 নাম্বার মানে ওদের মতে আর কি, যে হোমোলগাস অর্গান। হোমোলগাস মানে কি? আমরা বুঝছিলাম হোমোলগাস ক্রোমোসোম মানে সেম, হোমো মানে সেম, সোজা কথা। তো দেখো আমরা যখনই বলি হাত, হাতের সাথে আমরা একটা পাখিকে কি বলবো? পাখির হাতকে আমরা কি বলি বলতো? ডানা। উইংস। হ্যাঁ, উইংস, ডানা, তাই না? সো এই হাতের সাথে যে আমি ডানাকে কম্পেয়ার করছি, এই জিনিসটাই ওরা বলছে, যে দেখো একটা পাখির ডানা, একটা বাদুড়ের ডানা, একটা হোয়েলস এর ফ্লিপার। হোয়েলস মানে কি? তোমার এই যে তিমি, এই তিমির ফ্লিপার। তারপর হচ্ছে সিলের 4 লেগ, সামনের পা। তারপর হচ্ছে হর্সের সামনের পা, মানুষের হাত। এই সবগুলা হচ্ছে কি? হোমোলগাস অর্গান। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো বলছে যে মানুষের কিছু কিছু অর্গানস থাকে, বা অন্যান্য প্রাণীর, যেমন হচ্ছে থার্ড আইলিড। আইলিড মানে কি? চোখের, ধরো এটা ব্রু। চোখ। না, চোখের পাতা। পাতা, পাতা, ভ্রু না, ভ্রু তো উপরে থাকে, এটা এটা হচ্ছে চোখের ভ্রু। চুলগুলা, এই যে চোখের উপরে যে চুলগুলো আছে, এগুলো আইব্রু। আর পাতা মানে হচ্ছে এই যে চোখের, যেটাকে ঢেকে রাখে যে চামড়াটা, এই যে সামনে যে চামড়াটা, চোখটাকে আমি ঢেকে রাখছি, চোখ বন্ধ করলে ঘুমাও যেভাবে, যে চামড়াটা ঢাকে, এটা হচ্ছে আইলিড। তো কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এইখানে ঠিক এই জায়গায় অথবা হচ্ছে এই জায়গায় এক্সট্রা একটা চামড়া থাকে, এক্সট্রা। ঠিক আছে, এক্সট্রা একটা চামড়া থাকে, এটাকে বলা হচ্ছে থার্ড আইলিড। ঠিক আছে,
আচ্ছা, আমরা একটু দেখি থার্ড আইলিডটা, তাহলে বুঝবা। দেখা যায়, এই যে দেখো ওদের এক্সট্রা একটা চামড়া আছে, এই যে এখানে একটা, এই যে এটা এটা দেখো, এটা সুন্দর মতো বোঝা যাচ্ছে, এটা একটা, এটা, এই যে এগুলা, এগুলো হচ্ছে থার্ড আইলিড, এক্সট্রা একটা কাভারিং। ঠিক আছে। তারপর হচ্ছে টেইল বোন, লেজের মধ্যে যে হাড্ডিগুলা, এগুলা কি ছিল, এগুলা আর্লি অ্যানসেস্টরে ছিল, মানে অনেক আগের উত্তরসূরিদের ছিল, বাট আর অ্যাবসেন্ট অফ, অথবা অফ নো ইউজ ইন অর্গানিজম ইভলভ ফ্রম দোজ অ্যানসেস্টরস লেটার অন। ওই অ্যানসেস্টরস থেকে পরে যেই প্রজন্মগুলো আসছে, ওদের ক্ষেত্রে এগুলা অ্যাবসেন্ট হয়ে গেছে, থার্ড আইলিড এখন পাওয়া যায় না নর্মালি। ঠিক আছে, আর পাওয়া গেলেও কোনো কাজের না, অফ নো ইউজ। তো এই যে এক্সটিংক্ট হয়ে গেল, আগের জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যে এক্সটিংক্ট হয়ে গেল, বা অ্যাটাভিস্টিক অর্গানস গুলা, এগুলা কেন হয়েছে? ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। যে দেখছে যে আমার পরিবেশে হচ্ছে এই জিনিসটা কাজে লাগতেছে না, তখন কি হবে, এই জিনিসগুলা নেক্সট জেনারেশনে কি থাকবে না, আসবে না। ঠিক আছে, বৈশিষ্ট্যও কিন্তু ক্যারি হয়, বৈশিষ্ট্যগুলো আসবে না। আবার ধরো আগের জেনারেশনের এই প্রাণীটা মারা গেল, তাহলে নেক্সট জেনারেশন তো এমনি অটোমেটিক অফ। ঠিক আছে, এরকম ভাবে। In the biosphere, there are many organisms like platypus, mudskipper, nitum. They have intermediate characteristics of several organisms. Before they were found, they were called missing links. ও আচ্ছা, দেখো জিনিসগুলা কি, জিনিসটা হচ্ছে, ধরো বিজ্ঞানীরা একটা প্রাণী পাইছে, প্লাটিপাস। ঠিক আছে, একটা প্লাটিপাস পাইলো। তো তারা এটা ফার্স্টে কি করছে, ফার্স্ট আইডেন্টিফাই করতে পারে নাই যে হচ্ছে এর আগের জেনারেশনে কি ছিল বা এর পরের জেনারেশনটা কি। এই জন্য ফার্স্টে ওরা নাম দিছিল হচ্ছে মিসিং লিঙ্ক। ঠিক আছে, যে লিঙ্ক তৈরি করার কথা ছিল এই জেনারেশন থেকে এই জেনারেশন, তাদের ক্ষেত্রে তারা ছিল মিসিং লিঙ্ক। বাট পরে তারা কি করছে, পরে হচ্ছে তারা দেখলো যে না, এই প্লাটিপাসের উত্তরসূরি আছে, পাওয়া গেছে আরেকটা। পরে এরপরে জেনারেশন যেটা, সেটারও আইডেন্টিফিকেশন পাওয়া গেছে। তো যখনই এই আগের দুইটা এবং পরের পরের দুইটার আইডেন্টিফিকেশন তুমি করতে পারছো, বিজ্ঞানীরা জানতে পারছে, তখন আর সেটা মিসিং লিঙ্ক নাই, তখন হয়ে গেছে এটা কানেক্টিং লিঙ্ক, কানেক্ট করছে আগের জেনারেশন আর হচ্ছে পরের জেনারেশনকে, সে কি করছে, কানেক্ট করছে, এটাই হচ্ছে কানেক্টিং লিঙ্ক। ঠিক আছে। তো দেখো যখন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলা ইন্টারমিডিয়েট ছিল, মানে মাঝামাঝি ছিল, এর আগে পরে কিছু জানে নাই, তখন তারা মিসিং লিঙ্ক হিসেবে কাজ করছে, বাট পরে তারা কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করলো। ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ফিশ, অ্যামফিবিয়ান, রেপটাইল, বার্ড, ম্যামেলস, এগুলার কি থাকে, শ্বাস নেওয়ার জন্য লাংস থাকে, ফুসফুস থাকে। সো আলটিমেটলি কি বোঝা যাচ্ছে, যে এভলিউশন জিনিসটা এক্সিস্ট করে, তাই না? যেমন ফ্রগ। ঠিক আছে, ফ্রগের কিন্তু যখন একদম ইয়া থাকে, এটাকে কি বলে, এমব্রিয়নিক স্টেজের পরে যে স্টেজটা, ওই টাইমে কিন্তু ওদের গিলস প্রেজেন্ট থাকে। ট্যাডপোল। হ্যাঁ, ট্যাডপোল, যেটা গিলস প্রেজেন্ট থাকে। ঠিক আছে। আবার এরপরে কি হয়, এই গিলসটা আস্তে আস্তে মডিফাই হয়, লাংস থাকবে, এরকম থাকবে। ঠিক আছে। সো তাদের কিন্তু এটা কি ইন্ডিকেট করে, মডিফিকেশন। আচ্ছা, তারপর এখানে কি বলছে, ফসিল। A fossil is a complete or partial petrified body or imprint of an organism buried in the underground rock layer. ঠিক আছে, এই পাথরের বা মাটির নিচে যে ছাপ পাওয়া যায়, ফুটপ্রিন্ট, অথবা ডিগ্রেডেড বডি, পার্শিয়ালি পেট্রিফাইড বডি, পচে গেছে এরকম বডি বা হাড্ডি, এই জিনিসগুলাই হচ্ছে কি, ফসিল। ফসিল পাওয়া কিন্তু খুবই রেয়ার, তাই না? কারণ হাড্ডি টাড্ডি এগুলো একসময় পরিবেশের সাথে মিশে যায়, মাটির সাথে মিশে যায়। বাট যখন মিশে না, এগুলোই কিন্তু ফসিল হিসেবে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ফসিল পাওয়া খুবই রেয়ার। তো ডারউইন কি বলছে, প্রেডিক্ট করছে যে ফসিলস অফ অ্যানিমালস উইথ ক্যারেক্টারিস্টিক্স ইন্টারমিডিয়েট বিটুইন দ্য রেপটাইলস এন্ড বার্ডস উড বি ফাউন্ড ইন সার্টেন রক লেয়ার। তো বলছে পাখি আর হচ্ছে রেপটাইলস। ঠিক আছে, পাখি আর রেপটাইল মানে কি, সরীসৃপ। সরীসৃপের এক্সাম্পল বলো তো দুইটা। স্নেক, না। ব্যাং, না।
আচ্ছা, স্নেক ধরতে পারো, হ্যাঁ। আর টিকটিকি। টিকটিকি, ভেরি গুড। কুমির, গুড। ক্রোকোডাইল। ক্রোকোডাইল, কুমির, টিকটিকি, গিরগিটি, গুইসাপ, মানে বুকের উপর ভর দিয়ে চলে। সাপ, সাপও বলতে পারো, বাট সাপকে আমরা উভচর ধরি, এমফিবিয়ান ধরি। রেপটাইল ধরে না নর্মালি, ঠিক আছে? যদিও সে বুকের উপর ভর দিয়েই চলে, কিন্তু আমরা ওটাকে এমফিবিয়ানসে বলবো, উভচরে বলবো। ব্যাঙও সেম, ব্যাঙ উভচর, ঠিক আছে? ব্যাঙ, সাপ এগুলা উভচর, এমফিবিয়ান। আর রেপটাইল হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে, যে টিকটিকি, তারপর এগুলা। তো এই যে টিকটিকি বা হচ্ছে কুমির আর পাখির মাঝামাঝি একটা ফসিল পাইছে, এটা নাম দিছে ওরা আর্কেপটেরিক্স, ঠিক আছে? তো এখন ফসিল তো যেগুলা পায়, যেমন ডাইনোসরের ফসিল, এগুলা বিভিন্ন মিউজিয়ামে পাবা। তার মানে কি বর্তমানে বর্তমানে কি আছে ডাইনোসর? নাই। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যেগুলার ফসিল পাওয়া গেছে এবং বর্তমানেও আছে। যেমন হচ্ছে লিমুলাস, গিঙ্কো বিলোবা, ঠিক আছে? এগুলা কি লিভিং ফসিল, মানে ওরা এখনো ওদের যেই লাইফটা, অস্তিত্বটা এখনো আছে। এদেরকে বলা হয় লিভিং ফসিল। এই যে এখানে বলছে যে নট অল ফসিলস আর ডেড, সেভারাল অর্গানিজমস অরিজিনেট ইন দ্য ডিস্টেন্ট পাস্ট এন্ড স্টিল সার্ভাইভ, এখনো বেঁচে আছে, ঠিক আছে? লিমুলাস আর হচ্ছে গিঙ্কো বিলোবা। আর কি এখানে কি বলছে? অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপলস অফ বায়োলজিক্যাল এভলিউশন, বায়োলজিক্যাল যে এভলিউশন হয়েছে তুমি এই প্রিন্সিপলস গুলা কিভাবে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এগুলা নিজেরা পড়বা, এগুলা বুঝার কিছু নাই, এই জন্য আমি দাগাইও নাই। গল্পের মতো এগুলা নিজেরা পড়ে ফেলবা, না বুঝলে আমাকে জানাবা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা যদি অর্থ সমস্যা হয়, বাংলা ভার্সন পড়বা, ঠিক আছে? আমি যখন ওই যে 9-10-এ ছিলাম, এই চ্যাপ্টারটা অনেক অর্থ বুঝতাম না, কিছু কিছু লাইনের অর্থ বোঝা যেত না। তখন হচ্ছে যে বাংলা ভার্সনের বই ছিল, বাংলা ভার্সনের বই থেকে গল্পের মতো পড়তাম। গল্পের মতো পড়লে দেখবা ইজি, ঠিক আছে? এই যে দেখো, জৈব অভিব্যক্তি তত্ত্ব, এখানে বাংলাটা সুন্দর মতো গল্পের মতো দেওয়া আছে, গল্পের বই, ঠিক আছে? বই না থাকলে গুগলে সার্চ দিবা যে 2026 9-10 বুক, তারপর এনসিটিবি থেকে বইটা একটু রিডিং করে পড়ে ফেলবা, ঠিক আছে? তো এখানে যা যা আছে এটা একটু বাংলায় রিডিং দিও, দেখবা যে মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? আর বাংলা শব্দগুলো একটু কঠিন, দেখো, আন্তঃপ্রজাতিক, অন্তঃপ্রজাতিক সংগ্রাম, ঠিক আছে? এই সব শব্দগুলা বায়োলজিক্যাল, আসলে বাংলা শব্দগুলা দেখলে বিরক্ত লাগে। সংকরায়ন, অথচ ইংলিশটা কত সহজ সোজা, তাই না? হাইব্রিডাইজেশন। আচ্ছা, এই স্পেসিস জিনিসটা কি? স্পিসিজ হচ্ছে প্রজাতি, যেমন পিসি অফ জিএস, পড়ছো এটা? ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিজ, চ্যাপ্টার 1 এর পড়া এটা, মনে পড়ছে? স্পিসিজ হচ্ছে কি, একটা জেনাসের মধ্যে কতগুলা প্রজাতি থাকতে পারে, ঠিক আছে? যেমন মানুষের ক্ষেত্রে চিন্তা করো, হোমো সেপিয়েন্স, কি সেপিয়েন্স। তো এই যে হোমো সেপিয়েন্স, হোমোটা হচ্ছে জেনাস, স্পিসিসটা হচ্ছে সেপিয়েন্স, প্রজাতি। তো হোমো দিয়ে আর কি কি আছে? হোমো দিয়ে হোমো হাবিলিস, নাম শুনছো না? হোমো হাবিলিস, হোমো হাবিলিস আছে, হোমো সেপিয়েন্স আছে। তো এই যে হাবিলিস একটা প্রজাতি, সেপিয়েন্স একটা প্রজাতি, এগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে? একদম লোয়েস্ট লেভেলের ক্যাটাগরি হচ্ছে স্পিসিস। আর মানুষের ফাইলাম তো তুমি জানোই, মানুষের ফাইলাম কি বলো তো? করডাটা। করডাটা, ঠিক আছে? করডাটা। এই একটা স্পেসিসের সাথে আরেকটা স্পেসিসের হাইব্রিডাইজেশন হয়? হ্যাঁ, হতে পারে, অবশ্যই হবে। লাইক কোনটাতে আমরা স্পেসিস বলবো, মানে একটা ধরেন টিয়া পাখি আর একটা ধরেন বাবুই পাখি, এটা হ্যাঁ, আলাদা স্পেসিস? এরা হচ্ছে আলাদা, তোমার জেনাস ফার্স্ট অফ অল, স্পিসিস